ব্যবহার করবে। এর মধ্যে 70,000 ইউনিট সেক্স ওয়াটার সিমেন্ট এবং 70,000 ইউনিট কনভেনশনাল সিমেন্ট ব্যবহৃত হয়। আজকে একটা আধুনিক আগামী 3 বছর স্থাপন রাজ্যের পালিশের মধ্যে চলতি প্রকল্পগুলিকে সমন্বিত মুখ্যমন্ত্রী প্রাণী সুবিধাভোগীদের পোল্ট্রি সুপারমার্কেটে সহায়তা করা হবে। চলিত বিপিএল আমাদের দুর্বল শ্রেণী কৃষকদের আত্মনির্ভরতার ক্ষেত্রে পরিপূর্ণ হয়। কৃষকদের ক্ষেত্রে কিষাণ সমৃদ্ধ পরিকল্পনা অধীনে 65,000 মৎস্য চাষী বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য করতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য 59,000 মৎস্য চাষীকে সরকারি সুবিধা প্রদান করবে। সমবায় সমিতি ও সহসহায় পরিষদের মধ্যে ব্যাংকিং এবং সমবায়ের মাধ্যমে মৎস্য পক্ষে 191টি সমবায় সমিতি ও সহসহায় সহায়তা করা হবে। 394 জন মৎস্য চাষীকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজভাবে দিতে হবে। 2022 এবং
আমি গর্বের সঙ্গে প্রতিশ্রুতি অবগত করছি যে মণিপুর এই দলের টাকাতে এটুকু আবার সমর্থন করা উন্নয়নের 9 টাকা বেড়ে শান্তি বাজারে 31 মিলিয়ন তৈরি করা হবে। নতুন প্রতিষ্ঠানকারী মহিলা কর্মীদের সমান প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা চালু এবং নীতি বিশ্ববিদ্যালয় ডেন্টাল কলেজ স্থাপন শিক্ষাবর্ষে বিডিএস করতে বার্ষিক 50 জন ছাত্রছাত্রী নিয়ে ডেন্টাল কলেজের পথ চলা শুরু করে। আইজিএম হাসপাতাল এজিএনসিতে স্নাতক স্তরে বর্তমানে বিদ্যমান প্রতিষ্ঠা আসক্তি বাড়িয়ে 79টি আসন বিশিষ্ট করা হয়েছে। কারণ
সরকারের অধীনে ডিএমএজি ওয়াইয়ের তালিকাভুক্ত 30টি কমিটি অনুদান করা। ওবিসি ওয়েলফেয়ার ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাছাড়া ওবিসি সম্প্রদায়ের ছাত্র উচ্চ শিক্ষার জন্য সহজ শর্তে দিয়ে ব্যবস্থা করা হবে। উচ্চ সবার জন্য সহজ দেওয়া হচ্ছে। আগামী হচ্ছে আগামী 2023 অর্থবর্ষে রাখা হবে। আসামি মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করার কথা করছি। এই প্রকল্পে একজন অফিসে ছাত্র আইএস আইপিএস এবং আইএস ইত্যাদি পরীক্ষার প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য 2023-24 শিক্ষাবর্ষে 2023 অর্থবর্ষে আনুমানিক 6,000 I am asking 2 minutes. সহায়তা প্রদান করা হবে। 8জন ছাত্রছাত্রী যারা 2022 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বেশি নম্বর পেয়েছে তাদের মৌলানা আবুল কালাম আজাদ মেজি ঠিক আছে, আমাদের প্রবলেম নেই। আপনি অ্যালাউ করলে আমরা কন্টিনিউ করতে পারি। বেশিক্ষণ থাকবে না, একেবারে থেমে যাবে। ত্রিপুরা 175 জন সুবিধাভোগীকে আগামী অর্থবর্ষে 3.8 কোটি টাকা সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। এর পাশাপাশি 690 জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য 2023-24 অর্থবছরে আর্থিক সহায়তা বাবদ 6.21 কোটি টাকা প্রদান করা হবে। লেবার অর্গানাইজেশন সামাজিক সুরক্ষা প্রদানের অন্তর্তম ধারণাকে সামনে রেখে নথিপত্র নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অন্তঃক্রিয়া বাবদ সহায়তা 5,000 টাকা থেকে 10,000 টাকা, মাতৃকালীন সুবিধা 5,000 এককালীন আর্থিক অনুমোদন 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 40,000 টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। সজল পঞ্জীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য সুদের উপর ভর্তুকিতে সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে। সর্বমোট 50,000-এরও অধিক পঞ্জীকৃত নির্মাণ শ্রমিক পরিবার এই প্রকল্পের সুবিধা ভোগ করবে। গত বছর শ্রমিকদের কল্যাণে আগরতলার গুঞ্জনম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে 100 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি মডেল হাসপাতালের শিলান্যাস করা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 সংস্করণ করে রাজ্য সরকার 20টি বিভিন্ন নথিভুক্ত পেশায় নিযুক্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি হার বৃদ্ধি করেছে। তারিখ থেকে করা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন সরকার 2022 সালের অক্টোবর মাস থেকে সমস্ত স্টেট এবং সেন্ট্রাল সোশ্যাল পেনশন স্কিমের অধীনে সমস্ত সামাজিক পেনশনভোগীদের মাসিক 2,00,000 টাকা হারে পেনশন প্রদান করেছে। এই মাসিক ভাতা সময়মতো এবং নির্ভুলভাবে প্রদানের লক্ষ্যে খুব শীঘ্রই এলাকায় অঙ্গনারী কেন্দ্র নেই এরকম এলাকায় 234টি নতুন অঙ্গনারী সেন্টার মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে 44টি নতুন অঙ্গনারী সেন্টার শুধুমাত্র 2 সেটেলদের কল্যাণের জন্য মঞ্জুরি হয়েছে। গর্ভবতী মায়েদের আংশিক সুনিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় 2022 বছরে 10,658 জন গর্ভবতী প্রসূতি মায়ের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টিকর প্রকল্পে সমস্ত গর্ভবতী মহিলা প্রতি এনার্জি চেকআপের পর 500 টাকা করে 2,000 টাকা করে পাচ্ছে। রাজ্যের মহিলাদের সশক্তিকরণ এবং উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2022 চালু করা হয়েছে। দিব্যাঙ্গদের সঠিক উন্নয়ন এবং সশক্তিকরণের লক্ষ্যে সরকার এই বছর ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট দিব্যাঙ্গ চালু করবে। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস উইথ বেস্ট ফর ডিসেবিলিটিস এর অধীনে বেস্ট ফর ডিসেবিলিটি যুক্ত দিব্যাঙ্গ ছাত্রীদের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 5 জন সর্বোচ্চ স্থানাধিকারীকে এককালীন 24,000 টাকা এবং 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যত্ন ও সুরক্ষার প্রয়োজন এবং 473 জন শিশুকে স্পন্সরশিপ অ্যান্ড ফরেস্ট্রিয়াল অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4,000 টাকা করে প্রদান করা হয়েছে। দ্বিতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি সুসংগত নীতি চালু করবে। মোট 15 কোটি টাকা ব্যয়ে আগরতলা উদয়পুর আমবাসন ধর্মনগরে
কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে। প্রাইভেট উইলফেয়ার, আগরতলা মহিলা কলেজ, মোবাইল
এবং বেতনের দাবি পঞ্চায়েত মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান অধীনে আমরা যে ধরনের যে ধরনের
হাউসের কি ব্যাপার আছে আপনি বাংলা বলছেন শুনবেন রুলস আমল যে ইস্যু জানেন এটা পার্লামেন্টে যাই হোক এটা পরে আলোচনা করতে হবে। আলোচনা করতে হবে। কিন্তু আগে বাজে আমাকে যখন সাসপেন্ড করা হয়েছে আমার নর্মালি চলে যাওয়া উচিত। হ্যাঁ। এখন ওয়াচ ওভার যদি বেতন দিতে হয় আই থিঙ্ক এটা লজ্জা, এটা লজ্জা, এটা এটা লজ্জা, এটা আমার মনে লজ্জা। এটা সম্মানে চলে যাওয়া উচিত। এই বিধানসভা যদি ডিগ্রিটি মেনটেন করতে হয় চলে যাওয়া উচিত। পরে এসে আপনার লাভ ছাড়বেন, পরে এসে আবার লাভ adjournment motionটা allowed কি? You told me. No, sir. You told me. আমি শুনবো. You told me আমি শুনবো. আমি শুনেছি. Why আমি শুনবো ব্যাপারটা? I could not accept that. Why I tell you? আমরা যে প্রশ্নগুলো দিয়েছি অনেকগুলো প্রশ্ন আমি দেখেছি। এখন চলে গেল প্রশ্নের ব্যাপার। প্লিজ অনিমেষ বাবু আমি জাস্ট চেয়েছিলাম কি বি অ্যালাউড। যদি এটা অ্যালাউড হতো I would have kept quiet. নাম্বার 1, নাম্বার 2 ওয়ান্স আই ডিসঅ্যালাউ আলোচনা চলবে না। এই যে সাসপেনশনটা করেছেন আমি পক্ষপাতিত্ব করছি না, আমি পক্ষপাতিত্ব করছি না। দেন কাকে আপনি সাসপেনশন করেছেন? যাদের লিস্ট দিয়ে দিয়েছে কয়েকজন টেবিল দিয়ে হেঁটে গেছে
Okay, you have taken their plate. যারা টেবিলের উপর উঠেনি, people who have not gone on বসুন। এটাকে রিকনসিডার যদি করা হয় then probably আচ্ছা আমরা কি বলছি, আপনি বসুন না, বসুন বসুন please। সাসপেনশনটা উইথড্র হোক, আপনারা বসুন না। and then we'll discuss. আরে বসে দেখুন না, আপনি সবাই বসুন, আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ। তো জিতেন বাবু সবাইকে নিয়ে বসান, আপনি সিনিয়র মেম্বার, বসুন প্লিজ বসুন।
How much
মাননীয় মন্ত্রী সাহেব, বিষয়টা একটা স্পষ্ট কাজ। কারণ এটা মৌলবাদের প্রয়োজন। অন্যান্য রাজ্যে এরকম ঘটনা হয়ে গেছে। দলীয়ভাবে তো হতে পারে। According to Implementing Theory B, এখানে লেখা আছে any complaint এখানে প্রুফ করে আর নতুন পত্রিকা 79 এফআর সেখানে করেছে বলা হয়েছে কোন ট্রাইব্যুনালে কোথাও কি কোনো কেস থাকে তাইলে কোন অ্যাকশন না এটি সমিতিতে পাঠান আপনি শুনুন একটা সভাকে বন্ধ করার আপনি ওনাকে ধরে বলেছেন প্রশ্নপত্র পড়ে আপনি আমি আপনাকে ধন্যবাদ কি আপনি বলেন যে আই উইল অ্যালাউ টু ডিসকাস আফটার দ্য বাজেট স্পিচ আমি আপনাকে এখন কত হলো স্যার আপনি যে কোনো ভাবে হোক আপনি এখন কত হলো স্যার আপনি যে কোনো ভাবে হোক আপনি আজকের জন্য শাসন করেছেন আবার বলেছেন থ্যাঙ্কস টু ইউ যে আমি রিকনসিডার করবো অ্যামেন্ডমেন্টের এক্সপ্রেস পেয়ে নিশ্চয়ই আমরা সবাই তাই একটা এখন কথা ওনার একটা বক্তব্য পেশ করা হয়েছে আপনি এটা তো পরে এই সঙ্গে যা দেবে তারপরে ডিসকাস হবে এখন আপনি বলুন যে রিকনসিডারেশন করবেন না আমরা বাজেটটা বলুন কথা বলছি বাজেটটা আমি আপনাকে বলি এটা লিখিতভাবে যাবে আমরা বাজেট সেশনে আমরা থাকবো আপনি কি চান সব বিরোধী আউট অফ দা হাউস থাকবে স্পিকার মহোদয় আমি আমাদের সবাই শুনে বলি আপনি বলছেন বাজেটে না থাকলে আমি একটা বাজেট করবে যেভাবে মাথা দিয়েছে তাহলে মানুষ তো দেখবে তাহলে এই বাজেটটা রাজ্যের 1 থেকে 1 লোকের জন্য কারণ এইভাবে আমি আপনাকে বলি আপনি বারবার স্পিকার সাহেবকে বলেছিলেন যে অ্যাক্টিভিটিতে আপনি বসান আপনার বাজেট সুবিধা হয় না বলি স্যার আমি আপনাকে শুনে দিয়েছি আপনি থেকে সত্যি পান আপনি বলেন না এখন আপনি রিকনসিডারেশন অ্যাকর্ডিং টু রুলস ইজ দ্যাট অ্যামেন্ড ইউর রুলিং আপনি তো বলার সুযোগ দিচ্ছেন না আপনি যদি চেয়ার বসার পর আপনি কথা সুযোগ দিলেন না আপনি ইস্যু করলে আমি বাইরে গিয়ে সিবিআই না এটা কি করবো একদম জানা সিবিআই করবো একদম আমরা থাকে ঠিক আছে অনুরোধ করব প্লিজ বাবু আই এম নট অ্যালোন আই এম ঠিক আছে বলেন করবো যেসব ধরনের উচ্ছৃঙ্খল ব্যবহার করেছে এবং অসুবিধা কথাবার্তা করেছে আপনাকে কাগজে ক্লিক করেছে বা অন্যান্য যে অসুবিধা কাজ করেছে এগুলির জন্য আমরা এই ন্যাশনাল করছি এবং যত কিছু অসুবিধা শব্দ যেটা করে ঠিক আছে এবং কনসিডারেশন ধরে হচ্ছে পেরেছেন my request
স্মার্টফোন ক্রয় এবং ৫,০০০ টাকা প্রদান করেছে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এবছর ১২,০০০ ছাত্রছাত্রীকে স্মার্টফোন দেওয়া হবে। গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়িঘরের সুবিধার জন্য ৩,০০০ FTTH সংযোগের প্রস্তাব হচ্ছে। ৩০০টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাই এর সুবিধা চালু করার প্রস্তাব করছি। আমি এই ৩১টি মোবাইল ফোন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে ব্যয় বরাদ্দ করা হয়েছে ৪,০০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 ,০
চুক্তি বাস্তবায়নের পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করা প্রস্তাব করছে, যার জন্য 11.70 কোটি টাকা করা হয়েছে। ও রাজ্য সরকার সমস্ত আইসিতে মাসিক সাময়িক ভাতা 6,056 টাকা থেকে বাড়িয়ে 7,019 টাকা করেছে। পাশাপাশি একটু ড্রাইভারদের জন্য মাসিক সাময়িক ভাতা 9,000 টাকা থেকে বাড়িয়ে 540 টাকা করেছে। রাজ্য সরকার পিএসের সমস্ত পদমর্যাদা কর্মীদের অবসরকালীন বয়স 57 থেকে বাড়িয়ে 60 বছর করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলাতে একটি ওমেন পুলিশ স্টেশন স্থাপন করার লক্ষ্যে কয় এবং কয় জেলার জন্য ওমেন পুলিশ স্টেশন মঞ্জুর করা হয়েছে। রাজ্য সরকার এখন পুলিশ বাহিনীকে থানায় নিয়োজিত করেছে। ট্রাফিক ব্যবস্থা ফলপ্রসূ করার লক্ষ্যে রাজ্যের সমস্ত জেলাতে 8টি হাইওয়ে পেট্রোল ভেহিকল চালু করেছে। ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস 2022 থেকে সর্বশেষ আবাসন এবং মজুগার ফায়ার স্টেশন স্থায়ী অকিপার ব্যবস্থা করা হয়েছে। এই স্কুলের প্রথম পর্যায়ে নির্মাণ কাজ শেষ হয়েছে এবং উদ্বোধন হয়েছে। আপৎকালীন সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে আমি 85 কনভেনশনাল ফায়ার জেনারেল এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি কেনার প্রস্তাব রাখি। এতে 2023 অর্থবর্ষে মোট ব্যয় বরাদ্দ করা হয়েছে 26.76 কোটি টাকা। এবছর মনোবাজার, দামছড়া, অফি, রৈশবাড়ি এবং সামন এই 5টি ফায়ার স্টেশন ভবনের নির্মাণ কাজ শেষ হয়। সাবরুম, বিশ্বমুখ এবং আমবাসায় 12 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে ফায়ার স্টেশন নির্মাণ করার প্রস্তাব হয়েছে। ফায়ারম্যানদের প্রশিক্ষণের জন্য রাজ্যের ফায়ার ট্রেনিং কলেজ করে দেওয়া হবে। রাজ্য সরকার সংশোধনাগারে বন্দীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু করেছে। প্যারালিগাল ভলেন্টিয়ারদের সহায়তা রাজ্যের সমস্ত কারাগারে লিগাল ট্রেনিং দিয়ে স্থাপন করা হয়েছে। কারাগারে যে সমস্ত মহিলা আবাসিকদের 6 বছরের নিচে শিশু সন্তান হয়েছে তাদের থাকার জন্য বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সমস্ত কারাগারে ভিডিও কনফারেন্সিং ইউনিট চালু করার ব্যবস্থা করা হয়েছে। কারাবাসীদের সুষ্ঠু প্রশাসনের জন্য ব্যাপকভাবে নীতিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্য সরকার 2022 সালে সরকারি জায়গা বিচার দেওয়ার জন্য নীতি নির্ধারণ করেছে, যা বাণিজ্য ও শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডে ভূমি প্রদানকে সহযোগিতা করবে। আমি উদয়পুরের ভ্রমণের 67 দশমিক 30 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসকের কার্য নির্মাণের প্রস্তাব করছি। সামনে উদয়পুর জেলা শহর এবং মার্কেট এসডি এবং ক্লিনিকের জন্য এসডি রেসিডেন্সিয়াল কোয়ার্টার নির্মাণের জন্য আরো 27.92 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব রাখছি। বাকি যে বিপর্যয়কে সঠিকভাবে মোকাবেলা করার জন্য আরো 7টি অপারেটিভ মেটার স্টেশন এবং 8টি অটোমেটেড রেড ব্যাচেস রাজ্যের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার পদ্ধতির জন্য সারা রাজ্যে 3,000 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং 1,000 জন আত্মবিক্ষোভ ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সায়েন্স এন্ড টেকনোলজি এডভান্স রাজ্যবাসী বিশেষ করে সমাজ বিজ্ঞানের চিন্তাধারাকে বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার গত বছর আগরতলা বাজারঘাটে সায়েন্স টেকনোলজি আমি এবং সবাইকে জানাতে পেরেছি যে 2022 সালের 30 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের বায়ু জিনিস উন্নয়নের প্রস্তাব ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার জন্য রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ডিএনএ বা প্রকল্প বাস্তবায়ন করেছে। এই 2023-24 অর্থবছরে ডিএনএ বা সংখ্যা বাড়িয়ে 40টি বিদ্যালয়তে রূপান্তরিত হবে। ইংরেজির সমস্যা রাজ্য সরকার ডিস্ট্রিবিউশন কলেজ বাংলাদেশটি কলেজ চালু করেছে। নর্থ ইস্ট গ্লোবাল ইনভেস্টার সামিটের মধ্যে হিসাবে রোড শোতে রাজ্য সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই সরকারের বিনিয়োগ আকর্ষণ করার জন্য রাজ্যের সম্ভাবনা তৈরি করেছে। রাজ্য সরকারের প্রচেষ্টা জাতীয় আন্তর্জাতিক বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করেছে। বিভিন্ন শিল্প নগরীতে বৈদ্যুতিক কাঠামো উন্নতির জন্য 2023 অর্থবছরে মোট 37.72 কোটি টাকা ব্যয় করা। ব্যাপক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্যের 6টি জেলা শিল্প নগরীতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1200 কোটি টাকা আগামী 5 বছর বিনিয়োগ করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা ও রাজ্যগুলির ইউনিট প্রোডাক্টস প্রদর্শন ও বিক্রয়ের জন্য আরো 100 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিটি মল নির্মাণ করা হবে। স্কিল ডেভেলপমেন্ট আমাদের সরকার প্রস্তাব উন্নয়নের ক্ষেত্রে সফল হয়েছে। বিগত 5 বছরে রাজ্যের 22,000 বেশি সংখ্যক যুবক-যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের অনেকে রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। রাজ্যের যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্প রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছরের খরচ আছে। এই প্রকল্পের কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট সিটি পরিষেবা এবং স্মার্ট এগ্রিকালচারের মতো নতুন যুবক-যুবতী ও জব ওরিয়েন্টেড দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করার পরিকল্পনা করা হয়েছে। যুব সম্প্রদায়ের রাজ্যে বহিরাজ্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ব্যবস্থা করতে দেশের ক্ষেত্র প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়। রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামোগত সুবিধা সৃষ্টি এবং পর্যটন খাতগুলির জনশক্তি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পর্যটনের উন্নতির জন্য রাজ্য সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এরপরে পর্যটক আগমন বৃদ্ধি পেয়েছে। গত বছরের পর্যটকের আগমন বৃদ্ধি পেয়ে 2.83 লক্ষ দাঁড়িয়েছে, যার মধ্যে 35,000 বিদেশি পর্যটক ছিলেন। রাজ্য সরকার ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক শীর্ষ
গাঙ্গুলিকে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে ব্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য কর্তৃপক্ষের শিক্ষকদের এক নতুন নামে ফিরিয়ে আনে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য ডুমুর জলাশয় শনিবার জঙ্গলি রাজ্য সরকার প্রকৃত কার্যক্রম চালু করেছে। যার উল্লেখযোগ্য প্যারা মোটরিং, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্কুটার, ওয়াটার স্কি, জেলারি, ব্যানার এবং হট এয়ার বেলুন ইত্যাদি। স্বদেশ দর্শন প্রকল্পে 90 কোটি টাকা বেড়া কৃষিকাজ দেওয়া, উদয়পুর শহীদ হল উচ্চায়িত ভাষা, ডুমুর জলাশয় জঙ্গলি এবং উন্নতি পরিকাঠামো উন্নয়নের কাজ করতে দেওয়া হয়েছে। সর্বমোট 31টি লকার চালু করা হয়েছে এবং আরো 8টি লকার বর্তমানে সম্পন্ন করা পর্যায়ে। উদ্যোগ প্রসাদে 6 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা রাজ্য নব এবং সমগ্র ইতিহাসের উপর একটি লাইট এবং সাউন্ড সিস্টেম করা হয়েছে। 592 কোটি টাকা ব্যয়ে 4টি রূপে নির্মাণ করা হয়, যেগুলো হলো উদ্যোগ ব্যবস্থা থেকে মাতাবাড়ি, দ্বিতীয়টি মহানদী ছবিমুড়া, তৃতীয়টি সুরমাচড়া এবং চতুর্থটি জঙ্গলি পাহাড়। পর্যটকের সুবিধা প্রদানের জন্য ডুমুর জলাশয়ে একটা হাউস প্রদান করা। ডুমুরের ইকো ট্যুরিজম বিকাশে 2023 বছরে 5 কোটি টাকা ব্যয় করা হবে। পর্যটক আকর্ষিত করার জন্য দুর্গাবাড়িতে একটি টিম মিউজিয়াম করে 15 কোটি টাকা ব্যয় করা হয়েছে। পর্যটকদের আকর্ষিত করার জন্য মন্দিরের দুপুরে মহাদেব দিকে সুবিধা করা হবে এবং এর জন্য 8 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স সরকারি কার্যক্রম প্রচারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউটের সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা কোর্স সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছে। এই শিক্ষাবর্ষের 5টি নতুন কোর্স চালু করা হবে। এতে মোট কোর্সের সংখ্যা দাঁড়ানো হয়েছে। নর্থ স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম এর প্রকল্পে 25 কোটি টাকা ব্যয়ে গান্ধীঘাটে একটি ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার প্রমোশনাল হাব পরিকল্পনা পেশ করেছে। ট্রান্সপোর্ট বৈদেশিক বাণিজ্য যোগাযোগ করতে উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি লজিস্টিক হাবের মধ্যে করতে পরিকল্পনা। গত 12/9/2022 তারিখে ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক মিস্টার স্পাইক জেট এয়ারলাইন্সকে আগরতলা চট্টগ্রাম আগরতলা আন্তর্জাতিক বিমান পরিচালনার জন্য রেকর্ড অ্যাওয়ার্ড প্রদান করেছে। যাতে রাজ্য সরকার 15 কোটি টাকা প্রতিটি প্রদান করেছে। রাজ্যের পরিবহন থেকে বিদ্যুৎ নির্ভর প্রতিষ্ঠান দিকে নিয়ে যেতে বায়ু দূষণ কমান এবং ত্রিপুরাকে পরিবেশ বান্ধব পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য রাজ্য মন্ত্রিসভা ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকল পলিসি 2022 অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার ভেহিকল স্ক্র্যাপ পলিসি 2023 প্রণয়ন করে 15 বছরের পূর্ণ সরকারি যানবাহনগুলিকে বাতিল করে পরিবেশ বান্ধব যানে পরিবর্তিত করা হবে। ত্রিপুরা আভ্যন্তরীণ জনপথ উন্নয়নে রাজ্য সরকার উদয়পুরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক স্থাপন করবে। কর্মকৃষি কর্মী ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণগুলিতে দুর্ঘটনা এড়ানোর জন্য ভারত সরকার রেলওয়ে মন্ত্রক রাজ্যের জন্য 30টি রোড ওভারব্রিজের অনুমোদন দিয়েছে। 117 কোটি টাকা ব্যয়ে এরকম 12টি ওভারব্রিজের কাজ এগিয়ে চলছে এবং বাকি 11টি ওভারব্রিজের প্রকল্পের বিশেষ রূপরেখা তৈরি করা হচ্ছে। ঘণ্টা 20 জিরানিয়া মেলাও এবং গোলাইবাড়িতে 25 কোটি টাকা ব্যয়ে নতুন মোটরস্ট্যান্ড নির্মাণ কাজের প্রস্তাব হচ্ছে। আগরতলা পরিবহন কমিশনের অফিস বাড়ি এবং দর্শনের গতি জেলার 15টি জেলার 4টি পরিবহন অফিস বাড়ি নির্মাণের জন্য প্রস্তাব আছে। এই নির্মাণ কাজে আমি 50 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব করছি। রোড এবং বিদেশ 2022 ষষ্ঠ বছরে 231 কিলোমিটার রাস্তা উন্নতি সাধন করেছে এবং 224 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হয়েছে। রাজ্য সরকার 5টি আর্থিক ব্রিজের কাজ সম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 2022 অর্থ বছরে 10টি বসতি এলাকায় সর্বাধিক উপযোগী রাস্তার সুবিধা দেওয়ার জন্য 123 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। তাছাড়া 2022 অর্থ বছরে 150 কিলোমিটার জাতীয় সড়ক এবং 23 কিলোমিটার শিশু নির্মাণ করা হয়েছে। 2023 অর্থ বছরে প্রায় 280 কিলোমিটার রাস্তা উন্নয়ন করা হবে। 2083 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হবে এবং 10টি নতুন আর্থিক ব্রিজ নির্মাণ করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 38টি বসতি অঞ্চলে 340 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে সর্বাধিক উপযোগী রাস্তার সুবিধা। তাছাড়া 76 কিলোমিটার জাতীয় সড়ক এবং 85 কিলোমিটার রাজ্য সড়ক এবং 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে। কর্মচারীদের থাকার সুবিধার জন্য আলিপুরদুয়ার এলাকায় 64টি টাইপ 3 এবং 64টি টাইপ 2 কোয়ার্টার নির্মাণের প্রস্তাব আছে। এই কাজের জন্য 65 কোটি টাকা ব্যয় করা হয়েছে। রোড সেক্টরের জন্য আমি 1360 কোটি টাকা মাসে প্রদানের সংস্থা রেখেছি। ওয়াটার রিসোর্স যেটা বাইরে সম্পদ জলসম্পদ দপ্তর 4713 হেক্টর কৃষি জমিতে সেচের আওতাভুক্ত করার জন্য 840 স্মল বোট ডিপ টিউবওয়েল এবং 240 ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ হাতে নিয়েছে। এর মধ্যে 400টি স্মল বোট ডিপ টিউবওয়েল এবং 4টি ডিপ টিউবওয়েল নির্মাণ সম্পন্ন এবং চালু করা হয়েছে এবং এর মাধ্যমে 1000 হেক্টর কৃষি জমিতে সুনির্দিষ্ট সেচের আওতাভুক্ত করা হয়েছে। এছাড়া 446টি স্মল বোট ডিপ টিউবওয়েল এবং 102টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এটা আরও 3000 হেক্টর কৃষি জমি সুনিশ্চিত সেচের আওতায় অবশিষ্ট 128টি ডিপ টিউবওয়েল নির্মাণ প্রক্রিয়া চলছে। বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে 24টি জায়গায় 3111 মিটার ভূমি প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 540 মিটার দৈর্ঘ্যের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট 2731 মিটার দৈর্ঘ্যের কাজ বর্তমানে চালু আছে। আমি 7 কোটি টাকা ব্যয়ে 60টি নতুন লিফট ইরিগেশন প্রকল্প নির্মাণ এবং 20টি লিফট ইরিগেশন প্রকল্পের সংস্কার করার প্রস্তাব করছি। এছাড়া বিভিন্ন ব্লকে 65 কোটি টাকায় 8টি ক্ষুদ্র সেচ বন্দর নির্মাণ করা হবে। আমি সেচ বন্দর নিয়ন্ত্রণে মোট 250 কোটি টাকা বাণী বন্দর সংস্কার দিয়েছি। পাওয়ার 2022 ডিসেম্বর ডিজিটাল ডেভেলপমেন্ট ব্যাংকে 2275 কোটি টাকা আর্থিক সহায়তা। ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট মোবাইল সম্পর্কিত চুক্তি ডিএ এবং এডিএ এর সাথে সম্পন্ন হয়েছে। ত্রিপুরা ইতিহাসে বিদ্যুৎ ক্ষেত্রে এটা সর্ববৃহৎ প্রকল্প। রাজ্যের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। কেএসপিসিএল এর বর্তমান বিদ্যুৎ সরবরাহ পরিচালিত আর্থিক ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার 500 কোটি টাকা ব্যয়ে রিফর্ম বেসড রেজাল্ট লিঙ্ক ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম রূপায়ণ করছে। রাজ্যের বিদ্যুৎ বহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন
নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। ত্রিপুরা ল্যান্ড অ্যাকশন 103 ডেভেলপমেন্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে এনটিপিসি এর এনার্জি ডিভিশনের সাথে একটি মৌখিক স্বাক্ষরিত হয়েছে। এতে 700 কোটি টাকা বিনিয়োগ করা হয়। রাজ্যের একটি ছোট্ট পরিসরে জলবিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সম্ভাব্যতা অধ্যয়ন শুরু করা হয়। রাজ্যের দুর্গ্রাম এলাকার জন্য নদী প্রশক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি সারা দেশে খ্যাতি অর্জন করেছে। এটি রাজ্যের দুর্গম এলাকায় জনগণের অনুকূল প্রভাব ফেলেছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুবিধাভোগীদের সাথে কথা বলার সময় এই প্রকল্পের প্রশংসা করেছেন। গ্রামীণ বাজার আলোচিত প্রজেক্টের আওতায় 33 কোটি টাকা ব্যয়ে 15,000 সোলার লাইনের মাধ্যমে 1,291টি গ্রামীণ প্রকল্পিত বাজার আলোচিত করা হয়েছে। পিএম কুসুম প্রকল্পে কেরল কংক্রিট এলাকা 4,000 কোটি সোলার পাম্প বসানো হবে। এতে ব্যয় হবে 120 কোটি টাকা, তার মধ্যে 2,600টি পাম্প ইতিমধ্যে বসানো হয়েছে। আমি মন্ত্রী সভাকে জানাতে অনুমোদিত যে কেন্দ্র সরকার পিএম লাইন প্রকল্পে ত্রিপুরা সোলার লাইন গ্রিড বসানোর জন্য 81 কোটি টাকা মঞ্জুর করেছে। মোট 274টি প্রত্যন্ত এলাকা বসতিগুলিকে সোলার লাইন গ্রিডের মাধ্যমে আলোচিত করা হবে। আমি মন্ত্রী সভা কারণের সাথে জানাচ্ছি যে 2022 বছরে PMAY প্রকল্পে দুবাইয়ের অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে বেস্ট পারফর্মিং হিসেবে পুরস্কৃত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বচ্ছতা সার্ভিশন সার্ভে 2022 অনুসারে ত্রিপুরাকে ছোট রাজ্যগুলির মধ্যে মোস্ট গ্রিন স্টেট ইন ইন্ডিয়া স্মল স্টেট ক্যাটাগরি হিসেবে পুরস্কৃত হয়েছে। ইন্ডিয়ান স্বচ্ছতা লিগ অর্গানাইজেশন মেনশন 3 লাখ থেকে 10 লাখ ক্যাটাগরিতে আগত পূর্ণভাবে পুরস্কৃত করা হয়েছে। নগরায়ণের নগর চাহিদা মেটাতে আমি মুখ্যমন্ত্রী সেন্ট্রাল টাউন ডেভেলপমেন্ট স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু প্রস্তাব করেছি। এই প্রকল্প আগামী 5 বছরে 500 কোটি টাকা ব্যয়ে আটক করা উদ্যোগ এবং ভবনগরে সেন্ট্রাল টাউন গড়ে তোলা হবে। এই প্রকল্পের প্রাথমিকতা শুরু করার জন্য 2023 বছরের বাজেট আমি 10 কোটি টাকা সংস্থান দিয়েছি। আর শহর এবং রাজ্যের অন্যান্য সমর্পিত সিভিল ট্রিটমেন্ট ট্যাক্স স্থাপনের জন্য আমি 50 কোটি টাকা সংস্থান রাখছি। পর্যটককে আকর্ষিত করতে বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্যে খোলা করে 10 কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক উন্নয়ন সুবিধা করে তোলা হবে। 845 কোটি টাকা ব্যয়ে 19টি বিভিন্ন শহরে সোলার লাইট মাস্ট লাইট সিস্টেম স্থাপন করা হবে। সামনে পৌর পরিকাঠামো উন্নয়নের বিনিয়োগের জন্য আমাদের সাথে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে এক নতুন প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্প আগামী 5 বছরে 2 অর্থ করে 1,500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই জন্য আমি 2023 অর্থবছরের বাজেটে 120 কোটি টাকা সংস্থান দিয়েছি। 3.50 কোটি টাকা ব্যয়ে কমলপুর নগর পঞ্চায়েতের জন্য একটি নতুন অফিস বিল্ডিং নির্মাণ করা হবে। অ্যান্ড এগ্রিকালচার মানবতা 2022 অর্থবছরে 103টি দক্ষতা বৃদ্ধির শিক্ষণ দেওয়া হয়েছে এবং সার্বিক শিল্পে কারো শিল্পের গতি বাড়ানোর জন্য উন্নত মানের দক্ষতা দেওয়া হয়েছে। তার শিল্পীদের বিকাশের সুযোগ করে দিতে 2023 বছরের 4টি এলাকায় 4টি নতুন হ্যান্ডলুম পার্কের গঠন করা হবে। 50 জন মহিলাদের তাঁত শিল্পী বিভিন্ন জীবিকা অর্জন প্রকল্প উপকৃত হবে। 690 জন তাঁত শিল্পীকে উন্নত তাঁত বিষয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য এবং মহিলাদের কারু শিল্প সামগ্রিক বিপণনের সুবিধা করে দিতে 4টি গান্ধী শিল্প বাজার এবং প্রদর্শনীর আয়োজন করা হবে। কর্পোরেশন সমবায় ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সমবায়গুলি বিকাশ করে স্বচ্ছতান্তে ট্যাক্স কম্পিউটারাইজেশন প্রজেক্টের অধীনে 268টি গ্রিন কোঅপারেটিভ সোসাইটিকে ল্যান্ড ট্যাক্স কম্পিউটারাইজ করা। সমবায় ক্ষেত্রে উন্নয়ন কারণে মাত্রা দিতে 160টি নতুন কোঅপারেটিভ সোসাইটি গঠন করে শেয়ার বিক্রি হিসেবে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আগরতলা কর্পোরেশন আর্বান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে আরো প্রতি রাজ্য সরকার 1.5 কোটি টাকা বিনিয়োগ করবে। ল ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে নতুন ভবন উদ্বোধন ও কাজ শুরু হয়। ত্রিপুরা নার্সিং কলেজে 22 অক্টোবর মাসে ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্টুডেন্ট করা হয়েছে। কমলপুরে মোহনপুরে আদালত ভবনের নির্মাণ কাজ এবং কয়েক দমনপুরে আদালত ভবনের সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে আশা করা হচ্ছে। কৈলাসহর বিস্তাপনে এবার আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এবার বিস্তাপন স্পাইরাল প্লেসমেন্ট ফিস অফিসারের জন্য সরকারি বাসভবন নির্মাণের কাজ শুরু হবে। 2022 সালে 9টি লোক আদালতের আয়োজন করা হয়। সেখানে জাতীয় লোক আদালত, বিশেষ লোক আদালত, ক্রীড়া লোক আদালত, মহালোক আদালত, আমলার লোক আদালত এবং ধারাবাহিক লোক আদালতের মাধ্যমে 58,000 বেশি মামলা উত্থাপিত হয়। তার মধ্যে 6,700টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। রাজ্যের 1,024টি আইনি সচেতন প্রসিকিউশন আয়োজন করা হয়। সেখানে 1,11,185 জন ব্যক্তি অংশগ্রহণ করে। 1,063 জন সুবিধাভোগী বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে এবং 12,000 সুবিধাভোগীদের আইনি পরামর্শ প্রদান করে। আমি আরো একটা বিজয় কর্মকর্তা ছাত্রীদের আদালত নির্মাণের প্রস্তাব রেখেছি। চট্টগ্রাম ছাত্রীদের বিরোধী বিচার বিভাগের আধিকারিকদের জন্য কোয়ার্টার ক্লার্ক বা হাইকোর্টের কর্মচারী এবং আধিকারিকদের জন্য 6টি টাইপ 4 ও 6টি টাইপ 3 কোয়ার্টার নির্মাণ করার প্রস্তাব করেছে। একসাথে আমাদের দিক থেকে কিভাবে ন্যাশনাল পেনশন স্কিম চালু হয়েছে। কর্মচারীদের স্বার্থ মাথায় রেখে আমি কর্মচারী কিছু সরকার কন্ট্রিবিউশন উইথ বেসিক বেতনের 10% থেকে বাড়িয়ে মহানবতা সহ কর্মচারী বেতনের 14% করা হয়। আমাদের রাজ্য সরকার 10 সময়ের মধ্যে পেনশনভোগীদের পেনশন প্রস্তাব এই অফিসে সমাধানের একটি পোর্টাল চালু করেছে। রাজ্য সরকারের অধীনস্থ পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সমাধান করে অনলাইনে জমা দেওয়ার জন্য একটি গ্রিভেন্স পোর্টাল চালু করা হয়েছে। এই রাজ্য পেনশনারদের অভিযোগ জমা দিতে ব্যাপকভাবে সহায়তা করবে। এবছর থেকে রাজ্য সরকার স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য ই সার্ভিস বুক চালু করতে যাচ্ছে। এতে কর্মচারীরা সহজে নিজের সার্ভিস রেকর্ড দেখতে সমর্থ হবে। আমি ডাইরেক্টর অফ গুড গভর্নেন্স নামক একটি নতুন অধিদপ্তর স্থাপন করার প্রস্তাব করছি। এই অধিদপ্তর সুশাসন, রপ্তানি কার্যকরিতা বাড়ানো এবং নাগরিকদের জন্য বিভিন্ন নিয়মের বাধ্যবাধকতা রাখা সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে কাজ করবে এবং জীবনযাত্রা সহজ সুগম করতে সাহায্য করবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্ত্রিসভার সকল সদস্যরা সুশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা
সম্পর্কে নিশ্চয়ই অবগত আছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অন্যান্য জাতীয় স্তরের প্রতিষ্ঠানের সহযোগিতা তথ্য প্রযুক্তি দপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, কৃষি এবং নগর বিষয়ক ক্ষেত্রে নীতি বাস্তবায়ন করতে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে উৎকর্ষ কেন্দ্র রাজ্য সরকারকে সহযোগিতা করবে। এই সেন্টারটি 5 কোটি টাকা ব্যয় করা। যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা গ্রহণে অক্ষম, রাজ্য সরকার তাদের জন্য সংবেদনশীল। আমি আনন্দের সাথে সিএম চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছে এবং এতে 3 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত 10ম এবং 12ম স্তরে 100 জন ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি রাজ্য সরকার প্রদান করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার খুবই সংবেদনশীল। রাজ্যের জনগণকে চিকিৎসার জন্য রাজ্যের অভ্যন্তরে, রাজ্যের বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। তাই আমি সিএম জন আরোগ্য যোজনা 2023 সংক্ষিপ্ত CMJY 2023 নামক একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা যোজনা চালু করার প্রস্তাব রাখছি, যা হবে সার্বজনীন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত EPSJY প্রকল্পের দায়িত্ব তৈরি করা হবে। এই CMJY 2023 প্রকল্প রাজ্যের অবশিষ্ট 4.75 লক্ষ পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে এবং সরকারি কর্মচারী এই বীমা প্রকল্প আওতায় ভুক্ত হবেন। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 59 কোটি টাকা প্রতি বছর ব্যয় করবে। এই প্রকল্পে এই প্রকল্প হাসপাতাল ভর্তির নগদ অর্থ বেঁধে রেখে স্পেশালিটি এন্ড সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসা পরিষেবা সুযোগ পেতে সাহায্য করবে। আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত দেশের বিভিন্ন প্রান্তে থাকা 26,000-এরও বেশি হাসপাতাল চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ থাকবে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে 33টি হাসপাতাল রয়েছে। এই 23-24 অর্থবর্ষে রাজ্যে বাজেট বরাদ্দ হচ্ছে 27,654.40 কোটি টাকা, যা 2022-23 সালের রিভাইজ এস্টিমেট 2022-23 থেকে 9.87% বেশি। এর মধ্যে মূলধনী ব্যয় 5,358.70 কোটি টাকা ধরা হয়েছে, যা রিভাইজ এস্টিমেট 2022-23 থেকে 22.228% বেশি আয় ও ব্যয়ের সামনে নির্মিত হবে। রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্ট 22,307.5 কোটি টাকা, এক্সপেন্ডিচার 22,295.7 কোটি টাকা, সারপ্লাস A1-A2 11.8 কোটি টাকা, ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিভ ফ্রম লোনস এন্ড আদার্স 4,735.6 কোটি টাকা এবং এক্সপেন্ডিচার 5,358.7 কোটি টাকা। ডেফিসিট B1-B2 যেখানে -623.1 কোটি টাকা। টোটাল রিসিভ A1 + B1 27,043.1 কোটি টাকা। টোটাল এক্সপেন্ডিচার A2 + B2 7,654.4। বাজেট ডেফিসিট C-D -611.3 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখানে যাদের সঙ্গে নিয়ে রাজ্যের বাজেট আমরা পেশ করতে গেছিলাম, দুর্ভাগ্যবশত রাজ্যের উন্নয়নে, রাজ্যের মানুষের সাথে তাদের এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই রাজ্যের মানুষকে ক্ষতি করার পরিকল্পনার জন্য এটা সত্যি কথা দুঃখজনক ঘটনা। এবং তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেট প্রকৃতপক্ষে ত্রিপুরাকে একটি উন্নত রাজ্য পরিণত করার নির্দেশ। আমি আশা করছি রাজ্য জনসাধারণের সার্বিক কল্যাণে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং তার উপায়নে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। ভারত কথা দিয়ে মাননীয় সদস্য অনুরোধ করছি 2023-2024 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবি সংক্রান্ত পুস্তিকাগুলি প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য যে সকল মাননীয় সদস্য ব্যয় বরাদ্দের দাবি ও ছাপার প্রস্তাব অর্থাৎ কাঠামো সময়ে নোটিশ দিতে চান, তারা আগামী 9 জুলাই রবিবার 2023 তারিখে বেলা 2 কোটিকার মধ্যে তাদের নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারবে। এখন প্রশ্নোত্তর পর্বে পড়ে যাওয়ার পূর্বে আমি একটি প্রস্তাব পেয়েছি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়ের কাছ থেকে। আপনি একটু পাঠ করে শোনান। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাকে সময় প্রদান করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রুল 98I of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly মূলে আমি একটি অভিনন্দনমূলক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার অনুমতি দিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রস্তাবটি এই সবার সামনে উত্থাপন করছি। অধ্যক্ষ মহোদয়, গত 4 জুলাই 2023 ইংরেজি তারিখে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের স্থায়ী বাসিন্দা, কর্মচারী, যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ কিশোরবাবু কর্মপ্রার্থী দুঃখিত কর্মপ্রার্থী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ রাজ্য সরকারের অধিকৃত কর্পোরেশন, বোর্ড এবং বিভিন্ন PSU-গুলোতে শূন্য পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মপ্রার্থীর PRPC থাকা বাধ্যতামূলক হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের কর্মহীন বেকারদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুবই সময়োপযোগী এবং অভিনন্দনযোগ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় বলে রাজ্য সরকারের প্রতি আমার আনিত এই অভিনন্দনমূলক প্রস্তাবটি
এই হাউস থেকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই হাউসের সকল সম্মানিত সদস্যগণের কাছে আমি বিনম্র আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এবং এটা প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন করব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি উত্তর প্রদানের জন্য প্রশ্নগুলি আমি সদস্য নামের পাশে উল্লেখ করা আছে, আমি পড়ছি পর্যায়ক্রমে। আমি আমাদের যারা তো অনেকে তো নেই, হয়ে যাবে না, কেন বলছি ম্যাক্সিমাম কোশ্চেন তো করেছে, একটা মানে 10 মিনিট বাকি। ঠিক আছে, স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি স্মৃতিচারণের বিষয়ে উল্লেখ রয়েছে। এখন আমি পর্যায়ক্রমে সেগুলো পাঠ করছি। বলছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার গত 24 মে 2023 বুধবার সকালে কমলপুর মহকুমার হালাহালিতে এক আত্মীয় বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। জীবনাবসানকালে তিনি স্ত্রী, এক পুত্র, 2 কন্যা সহ অসংখ্য গুণবন্ধুদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 73 বছর। বিধুভূষণ মালাকার 1950 সালে 2 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গজেন্দ্র রাম মালাকার ও মাতার নাম মাতঙ্গিনী মালাকার। ছাত্র অবস্থায় তিনি বামপন্থী আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এরপর 1969 সালে বিধুভূষণ মালাকার সিপিআইএম পার্টি সভ্যপদ লাভ করেন। তিনি সারা ভারত কৃষক সভা তপশিলি জাতীয় সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য ছিলেন। 1978 সালে ত্রিপুরার বিধানসভা সাধারণ নির্বাচনে 50 পাবিয়াছড়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে বিধুভূষণ মালাকার সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জনতার রায়ে প্রথমবার জয়লাভ করে ত্রিপুরা বিধানসভা আসেন। এরপর 1983, 1988, 1993, 1998, 2003 এবং 2008 সালে ওই কেন্দ্র থেকে বিধানসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। 2000 সালে বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। সততা ও স্বচ্ছতাকে পাথেয় করে চলায় ওনার জীবনে একমাত্র একটি দিক ছিল। তিনি জাতীয় উপজাতীয় উভয় সম্প্রদায় সকলের সঙ্গে সুখে দুঃখে একান্ত আপনজনের মতন পাশে থেকে সকলের সঙ্গে সমুদ্র সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওনার সহজ সরল জীবনযাত্রা সাধারণ জনগণের সঙ্গে আন্তরিক ও অমায়িক ব্যবহারের জন্য দলমত নির্বিশেষে সকল অংশের জনগণের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে গভীর শোকাহত এই সভা প্রয়াত বিধুভূষণ মালাকারের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিক গত 13 জুন 2023 মঙ্গলবার বিকালবেলা বিলনাস্থিত নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ বোধ করায় ওনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল 4:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী, 1 পুত্র এবং 1 কন্যা সহ অসংখ্য গুণবন্ধু রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 72 বছর। অমল মল্লিক 1951 সালের 26 সেপ্টেম্বর বিলোনিয়া মহকুমার অন্তর্গত সারাসীমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলোনিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কলেজে পড়াশোনা চলাকালীন সময়ে এনডিসিআই ছাত্র সংঘের সঙ্গে যুক্ত হন। 1973, 74 এবং 74-75 সালে পরপর 2বার বিলোনিয়া কলেজে ছাত্র সংসদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মতাদর্শ অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতি অংশ নেন। 80 দশক থেকে জাতীয় কংগ্রেস দলের বিভিন্ন পদে থেকে তিনি অবিভক্ত গোটা দক্ষিণ ত্রিপুরা জেলায় দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কিছুদিন টিএমসি দল থেকে পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলে ফিরে আসেন। প্রয়াত অমল মল্লিক ওনার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে বিজেপি দলে যোগদান করে এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন। অমল মল্লিক 1988 এবং 1993 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিলোনিয়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসে দলের প্রার্থী হিসাবে পরপর 2বার জয়লাভ করেন। তিনি ত্রিপুরা রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন জনদরদী মানুষ ছিলেন। বিধায়ক হিসাবে বিধানসভায় তিনি জনস্বার্থ বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতনভাবে পরিসরে দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট সকল আপনজন হয়ে উঠেছিলেন। রাজনীতির পাশাপাশি প্রয়াত অমল মল্লিক ছিলেন একজন প্রকৃত সমাজকর্মী এবং মানবদরদী। জীবনের শেষ দিন পর্যন্ত একজন সমাজকর্মী হিসাবে মানব সেবায় নিজেকে যুক্ত রেখেছিলেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে এই সভা গভীরভাবে শোক ব্যক্ত করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা বিশিষ্ট প্রশাসক ও প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সভাকে
অফিসার হিসাবে তিনি কর্মজীবনে বিভিন্ন দপ্তরের উচ্চ পদে আসীন থাকার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরে অতিরিক্ত সচিব সহ একাধিক উচ্চ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্য সম্পাদন করে গিয়েছেন। 2000 সালে তিনি কর্মজীবন থেকে স্বাভাবিক নিয়মে অংশগ্রহণ করেছিলেন। 1971 সালে তিনি সোনামুড়া মহকুমার শাসক হিসেবে দায়িত্বে ছিলেন। ওই শতকালে তিনি পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক সেনাদের বর্বরোচিত হামলার শিকার হয়ে ভারতে আগত লক্ষ লক্ষ শরণার্থীদের একটি বিরাট অংশ সোনামুড়া মহকুমা এসে আশ্রয় নিয়েছিল। প্রশাসনিক দায়িত্ব কর্তব্য পালনের উদ্দেশ্যে হিমাংশু মহল চৌধুরী মহকুমা শাসক হিসাবে ভারতে আগত ওই সকল শরণার্থীদের ত্রাণ, আশ্রয়, চিকিৎসা সহ অত্যাবশ্যক বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। শরণার্থীদের প্রতি ওনার উদারচেতা মনোভাব আজও ইন্দো বাংলা উপদেশের মানুষের মনে স্মৃতি গোটায় অম্লান হয়ে রয়েছে। যুদ্ধকালীন সময়ে প্রশাসনিক দক্ষতা ও ওই সকল শরণার্থীদের প্রতি তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার 1972 সালে হিমাংশু মহল চৌধুরীকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিলেন। তিনি রাজ্যে প্রথম ব্যক্তি যাকে ভারত সরকার প্রশাসনিক কর্মদক্ষতা ও নৈপুণ্যতা স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দিয়েছিল। বাংলাদেশ থেকে আগত বিপদগ্রস্ত শরণার্থীদের প্রতি ওনার অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2013 সালে বাংলাদেশ শ্রেষ্ঠ সম্মান আউটস্ট্যান্ডিং ফ্রেন্ড অব বাংলাদেশ তথা বাংলাদেশের অসামান্য বন্ধু হিসাবে সম্মানে ভূষিত হয়েছিলেন। ত্রিপুরা বিধানসভা রাজ্যের কৃতি সন্তান হিমাংশু মহল চৌধুরীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে দিদি আপনার চিরশান্তি কামনা করছে। এর পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। এখন আমি ত্রিপুরা বিধানসভার প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার মহোদয়, প্রাক্তন বিধায়ক অমর মল্লিক মহোদয় এবং ত্রিপুরার প্রথম পদ্মশ্রী প্রাপক হিমাংশু চৌধুরী মহোদয়ের স্মৃতি প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সবার উপস্থিত সকলকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য অনুরোধ রাখছি। হ্যাঁ, মৌনতা শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গত 2রা জুন 2023 সকাল, গত 2রা জুন 2023 তারিখে সন্ধ্যা 7টা 2023 সকাল, গত 2রা জুন 2023 তারিখে সন্ধ্যা 7টা নাগাদ করমণ্ডল এক্সপ্রেস বাংলাদেশ স্টেশনে তুলে ধরো একটি বাংলাদেশের সঙ্গে সংঘর্ষের ফলে যুদ্ধগামী এই এক্সপ্রেস রেলটির 15টি কামরা লাইন থেকে ছিটকে পড়ে যায়। পাশে ডাউন লাইন এবং করমণ্ডল এক্সপ্রেস বাংলাদেশ স্টেশনের ভিতরে তুলে ধরো একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে যুদ্ধগামী এই এক্সপ্রেস রেলটির 15টি কামরা লাইন থেকে ছিটকে পড়ে যায়। পাশে ডাউন লাইন এবং নয়াঞ্জলি ডাউন লাইনকে তখনই আসছিল ডাউন বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই সুপারফাস্ট এক্সপ্রেস রেলটির সেকশন থেকে 2টি কামরা করমণ্ডল এক্সপ্রেসের বেলায় কামরাগুলোর সঙ্গে প্রবল জোরে ধাক্কা লাগে। এর ফলে হাওড়া বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস রেলটির 2টি কামরা লাইন ছিল। ঘটনার পরবর্তী রেলে জানা গেছে সিগন্যাল ত্রুটির কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে ভয়ঙ্কর দুর্ঘটনায় 288 জন যাত্রী নিহত এবং প্রায় 100 শতাধিক যাত্রী আহত হয়েছে। মর্মান্তিক রেল দুর্ঘটনায় ত্রিপুরা বিধানসভা গভীরভাবে কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় 288 জন যাত্রী নিহত
চিকিৎসা যাবত প্রদেশ অব্যাহত রয়েছে। হাসপাতাল চিকিৎসকরা আহতদের সুস্থ করে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছে। রাজ্যের ইতিহাসে এই ধরনের বিরলের ঘটনা এর আগে কখনো ঘটেনি। একেবারে শিউরে ওঠার মতো এই ঘটনা সমগ্র রাজ্যবাসী আজ অত্যন্ত মর্মান্তিক ঘটনায় ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। পাশাপাশি দুঃখজনক এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। এখন আর উড়িষ্যার বালেশ্বরের মহকুমার রেল দুর্ঘটনা এবং কোমারঘাটের উল্টো রথে বিদ্যুৎ সৃষ্টি হয়ে নিহতদের স্মৃতিপতি এবং প্রায় সহস্রাধিক যাত্রী আহত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ত্রিপুরা বিধানসভা গভীরভাবে আশাবাহক জাতীয় সড়ক ধরে অগ্রসর হওয়া উল্টো রথের চূড়া ও সড়কের উপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বিদ্যুৎ স্মৃতির প্রতি